হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বেসিক সেলফ স্টাডি। এই ভিডিওটিতে আমরা জানব দাস বংশ সম্পর্কে। তো এই দাস বংশ সম্বন্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ এসএ কিউ আকারে প্রশ্নের উত্তর দেখব এবং সেগুলি আলোচনা করব, যেগুলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা খুবই ইম্পর্ট্যান্ট। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো এই দাস বংশের সময়কাল ছিল 1206 থেকে 1290 সাল পর্যন্ত। এই বংশের প্রথম শাসক ছিলেন কুতুবউদ্দিন আইবক, যিনি ছিলেন দিল্লির প্রথম সুলতান এবং এই বংশের প্রতিষ্ঠাতা। এই দাস বংশের শেষ শাসক মইজউদ্দিন কায়কোবাদ, যিনি 1290 খ্রিস্টাব্দে ক্ষমতাচ্যুত হন। তো এই দাস বংশ সম্পর্কে আমরা আজ MCQ প্রশ্ন উত্তর না করে SAQ আকারে আমরা উত্তরগুলি জানব। তো আমরা প্রথমেই কুতুবউদ্দিন আইবক সম্পর্কে বেশ কিছু প্রশ্নের উত্তর জানব। তো এই কুতুবউদ্দিন আইবকের সময়কাল হচ্ছে 1206 থেকে 1210 খ্রিস্টাব্দ। এই কুতুবউদ্দিন আইবক ছিলেন মোহাম্মদ ঘুরির ক্রীতদাস এবং এই কুতুবউদ্দিন আইবককে বলা হয় লাখ বক্স বা লক্ষ্যদাতা। তিনি একটি স্তম্ভ নির্মাণ করেন যার নাম হচ্ছে কুতুব মিনার, যেটি খাজা কুতুবউদ্দিন কাফি নামে এক জৈনক মুসলিম স্মৃতির উদ্দেশ্যে তিনি নির্মাণ কার্য শুরু করেছিলেন এবং সেই নির্মাণ কার্য শেষ করেন ইলতুৎমিশ। এছাড়াও তিনি নির্মাণ করেন আড়াই দিনকা ঝোপড়া ও কুয়াং উল ইসলাম মসজিদ। এই কুতুবউদ্দিন আইবক মারা যায় পোলো বা চৌগান খেলতে গিয়ে ঘোড়া থেকে পড়ে। তো এখানে আমরা কী জানলাম? প্রথমত কুতুবউদ্দিন আইবক ছিলেন মোহাম্মদ ঘুরির ক্রীতদাস এবং এনাকে বলা হয় লাখ বক্স বা লক্ষ্যদাতা। ইনি কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু করেছিলেন খাজা কুতুবউদ্দিন কাফি নামে এক জৈনক মুসলিম স্মৃতির উদ্দেশ্যে। তো এরপর আমরা এসএকিউ প্রশ্নগুলি দেখব। তো প্রথম প্রশ্ন রয়েছে, দিল্লির দাস বংশের প্রতিষ্ঠাতা কে? তো এই দিল্লির দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবউদ্দিন আইবক, যিনি 1206 খ্রিস্টাব্দে দাস বংশের প্রতিষ্ঠা করেন। নেক্সট প্রশ্ন রয়েছে, কুতুব মিনার নির্মাণ শুরু করেন কে? অ্যান্সার কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক কোন শাসকের গোলাম ছিলেন? অ্যান্সার মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরির গোলাম ছিলেন কুতুবউদ্দিন আইবক, বা তিনি তার ক্রীতদাস ছিলেন। আবার এই যে দাস বংশ প্রতিষ্ঠা করেন, এই দাস বংশকে গোলাম বংশ বলা হয়। কুতুবউদ্দিন আইবক কোন খেলার সময়ে মারা যায়? অ্যান্সার চিল্লা খেলা বা ঘোড়দৌড়, যেটা আমরা জানলাম পোলো বা চৌগান খেলা নামে। তো এই খেলাটি খেলতে গিয়ে কুতুবউদ্দিন আইবক মারা যায়। নেক্সট, কুতুবউদ্দিন আইবক কোন শিরোপায় ভূষিত হয়েছিলেন? অ্যান্সার লাখ বক্স বা লক্ষ্যদাতা। নেক্সট, কুতুবউদ্দিন আইবক কত সালে সিংহাসনে বসেন? অ্যান্সার 1206 খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে বসেন। নেক্সট, কুতুবউদ্দিন আইবকের মৃত্যুর পরে কে ক্ষমতায় আসে? অ্যান্সার আরম শাহ, তার পুত্র ক্ষমতায় আসে তার মৃত্যুর পর, আরম শাহ। কিন্তু এই আরম শাহ ইনি ছিলেন দত্তক পুত্র। এই আরম শাহকে 1211 খ্রিস্টাব্দে ইলতুৎমিশ সিংহাসনচ্যুত করেন এবং তিনি দিল্লির সিংহাসন দখল করেন ইলতুৎমিশ। অর্থাৎ কুতুবউদ্দিনের পর সিংহাসন বা ক্ষমতায় বসেন আরম শাহ এবং এই আরম শাহকে ক্ষমতাচ্যুত করেন ইলতুৎমিশ এবং সিংহাসনে বসেন। তো এরপর আমরা জানব ইলতুৎমিশ সম্পর্কে। তো এই ইলতুৎমিশ
যিনি ছিলেন কুতুবউদ্দিন আইবকের জামাতা এবং তিনি প্রথম জীবনে ছিলেন কুতুবউদ্দিন আইবকের কৃতদাস। এই ইলতুৎমিশকে দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় এবং দাস বংশেরও প্রকৃত প্রতিষ্ঠাতা বলে অভিহিত করা হয় ইলতুৎমিশকে, যিনি কুতুব মিনারের নির্মাণ কাজ সম্পন্ন করেন, যেটা শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক। তো এর সম্পর্কে আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর জানব। তো প্রথম প্রশ্ন রয়েছে, কুতুবউদ্দিন আইবকের পর প্রকৃত শক্তিশালী শাসক কে ছিলেন? তো এর অ্যান্সার ইলতুৎমিশ, যিনি 1211 খ্রিস্টাব্দে আরম শাহকে সিংহাসনচ্যুত করে ক্ষমতায় আসেন। নেক্সট, দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? তো দাস বংশের বা দিল্লি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় ইলতুৎমিশকে। তাহলে দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতাও বলা হচ্ছে এবং দিল্লি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতাও বলা হচ্ছে এই ইলতুৎমিশকে। ইলতুৎমিশ দিল্লিকে রাজধানী করেন কত সালে? অ্যান্সার 1211 খ্রিস্টাব্দে তিনি ক্ষমতায় আসার পর। নেক্সট, চাহিলগান বা চাহালগানি বা 40 গোষ্ঠী বা 40 চক্র কার সময় গঠিত হয়? অ্যান্সার ইলতুৎমিশ। ইলতুৎমিশ এটি গ্রহণ করেন। নেক্সট, দিল্লি সালতানাতকে স্বীকৃতি দেয় কোন খলিফা? অ্যান্সার আব্বাসীয় খলিফা। কুতুব মিনার নির্মাণ কে শেষ করেন? অ্যান্সার ইলতুৎমিশ, যেটা শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক। ইলতুৎমিশ কোন মুদ্রা চালু করেন? অ্যান্সার টঙ্কা অর্থাৎ রূপার মুদ্রা এবং জিতল যেটা ছিল তামার মুদ্রা। নেক্সট, ইলতুৎমিশ কোন বিখ্যাত মুসলিম সাধুর দরগাহ নির্মাণ করেন? অ্যান্সার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরগাহ। আর এই ইলতুৎমিশ থেকে আরেকটি প্রশ্ন আসে যে ইকতা প্রথা কে প্রচলন করেন? তো এর অ্যান্সার হচ্ছে ইলতুৎমিশ, অর্থাৎ ইকতা প্রথার প্রচলন করেন কে? ইলতুৎমিশ। এই ইলতুৎমিশ মারা যায় 1236 খ্রিস্টাব্দে এবং এরপর সিংহাসনে বসেন তার কন্যা সুলতানা রাজিয়া। তাহলে ইলতুৎমিশের পর দিল্লির সিংহাসনে বসেন সুলতানা রাজিয়া। এই সুলতানা রাজিয়া ছিলেন ইলতুৎমিশের কন্যা। তো এই সুলতানা রাজিয়া ছিলেন প্রথম মহিলা যিনি দিল্লির সিংহাসনে বসেন। তো এই সুলতানা রাজিয়া সম্পর্কে আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর জানব। তো প্রথম প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম মুসলিম নারী শাসক কে? তো এর অ্যান্সার সুলতানা রাজিয়া। এর সময়কাল হচ্ছে 1236 থেকে 1240 সুলতানা রাজিয়ার সময়কাল। নেক্সট প্রশ্ন, রাজিয়া সুলতান ছিলেন কার কন্যা? অ্যান্সার ইলতুৎমিশের কন্যা ছিলেন রাজিয়া সুলতানা। সুলতানা রাজিয়া কোন ভাষায় শিক্ষিত ছিলেন? অ্যান্সার আরবি ও ফার্সি ভাষায় তিনি শিক্ষিত ছিলেন। নেক্সট, রাজিয়া সুলতানের বিরোধিতা করে কে বিদ্রোহ করেন? অ্যান্সার চাহালগানি বা 40 গোষ্ঠী, যেটা তৈরি করেছিলেন ইলতুৎমিশ। তাহলে ইলতুৎমিশ যে 40 চক্র বা 40 গোষ্ঠী তৈরি করেছিলেন তারাই কিন্তু এই সুলতানা রাজিয়ার বিরোধিতা বা বিদ্রোহ করেছিলেন। এই সুলতানা রাজিয়া বিবাহ করেছিলেন আল হুনিয়াকে। এই যে সুলতানা রাজিয়া, ইনি হচ্ছে প্রথম একজন মহিলা শাসক যিনি সাধারণ মানুষের দ্বারা মনোনীত দিল্লির সুলতান। নেক্সট, রাজিয়া সুলতানের প্রেমিক কে ছিলেন? অ্যান্সার ইয়াকুত আবিসিনীয় হাবসি। রাজিয়া সুলতান কত সালে সিংহাসনে বসেন? তো 1236 খ্রিস্টাব্দে রাজিয়া সুলতান সিংহাসনে বসেন এবং তিনি 1240 খ্রিস্টাব্দে সিংহাসন থেকে সরে যায়। নেক্সট প্রশ্ন রয়েছে, রাজিয়া সুলতানের পতন ঘটে কত সালে? অ্যান্সার 1240 খ্রিস্টাব্দে তার পতন ঘটে, অর্থাৎ ক্ষমতা থেকে তিনি সরে যায়। নেক্সট রয়েছে, রাজিয়া সুলতান কোথায় নিহত হয়? অ্যান্সার কৈথাল, যেটা বর্তমান হরিয়ানায় অবস্থিত কৈথাল। নেক্সট, দিল্লির সিংহাসনে বসে গিয়াসউদ্দিন বলবন। এর সময়কাল 1266 থেকে 1287। তো
তো এই গিয়াসউদ্দিন বলবন সুলতানা রাজিয়ার পর দিল্লির সিংহাসনে বসেন। তো এর সম্পর্কে আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর জানব। প্রথম প্রশ্ন, বলবন দাস বংশের কোন পর্যায়ে শাসক ছিলেন? অ্যান্সার, শেষ শক্তিশালী শাসক ছিলেন এই বলবন। দাস বংশের শেষ শক্তিশালী শাসক ছিলেন এই বলবন। এই বলবন শাসন পরিচালনার ক্ষেত্রে লৌহ ও রক্ত নীতির বিশ্বাসী ছিলেন। তার সভাকবি ছিলেন আমির খসরু, যাকে ভারতের তোতা পাখি বলা হয়। নেক্সট প্রশ্ন, বলবনের প্রকৃত নাম কি ছিল? অ্যান্সার, বাহাউদ্দিন। নিজাম ই মুন্সিফ বা কঠোর বিচার ব্যবস্থা প্রবর্তন করেন কে? বলবন। জিল্লে ইলাহি ধারণা প্রচলন করেন কে? বলবন। জিল্লে ইলাহি ধারণা প্রচলন করেন বলবন। নেক্সট প্রশ্ন, বলবনের সময় কোন বিদ্রোহ সবচেয়ে ভয়ানক ছিল? অ্যান্সার, ময়াতি ও রাজপুত বিদ্রোহ। নেক্সট, বলবনের প্রতিষ্ঠিত গুপ্তচর বিভাগের নাম কি ছিল? অ্যান্সার, বারিদ। তাহলে যদি বলা হয় যে বারিদ কোন সম্রাটের গুপ্তচর বিভাগ ছিল? অ্যান্সার, বলবনের। বলবন কোন নীতির উপর শাসন চালান? অ্যান্সার, দ্বন্দ্ব ও ভয়, ব্লাড অ্যান্ড আয়রন পলিসি। নেক্সট প্রশ্ন, বলবনের পুত্র নাসিরউদ্দিন মোহাম্মদ কোন যুদ্ধে নিহত হন? অ্যান্সার, মঙ্গলদের সাথে যুদ্ধে তিনি নিহত হন। বলবনের পুত্র নাসিরউদ্দিন মোহাম্মদ কোন যুদ্ধে নিহত হয়? মঙ্গলদের সাথে যুদ্ধে তিনি নিহত হন। নেক্সট, বলবনের মৃত্যুর পরে কে সিংহাসনে বসেন? অ্যান্সার, কাই খসরু তার নাতি। তাহলে কাই খসরু কার নাতি? বলবনের। নেক্সট, বলবনের শাসনকালে কে বিখ্যাত ফরাসি লেখক ছিলেন? অ্যান্সার, আমির খসরু। ইনি ছিলেন বলবনের সভাকবি, যাকে ভারতের তোতা পাখি বলা হয়। নেক্সট, বলবনের মৃত্যু হয় কত সালে? অ্যান্সার, 1287 খ্রিস্টাব্দে বলবনের মৃত্যু হয়। নেক্সট প্রশ্ন, বলবন প্রশাসনে কার পরামর্শ বেশি গ্রহণ করতেন? অ্যান্সার, নিজস্ব অভিজাতদের, তুর্কান ই চাইলগানি এরপর পরিবর্তিত অভিজাত বর্গ। বলবনের দ্বন্দ্ব ও ভয় নীতি কি বুঝায়? অ্যান্সার, শৃঙ্খলা ও কঠোর শাসনের মাধ্যমে স্থিতিশীলতা প্রতিষ্ঠা। নেক্সট প্রশ্ন, বলবন রাজ্যে ধর্মীয় নেতাদের প্রভাব হ্রাস করেন কেন? অ্যান্সার, শাসনের কেন্দ্রীয় কর্তৃত্ব ধরে রাখার জন্য। নেক্সট, বলবন সেনাবাহিনীর কোন সংস্কার করেন? অ্যান্সার, সেনাদের নিয়মিত বেতন ও কঠোর প্রশিক্ষণ প্রথা। নেক্সট প্রশ্ন রয়েছে, বলবনের সময় দিল্লি সালতানাতে মঙ্গলদের আক্রমণ কতটা ক্ষতিকর ছিল? তো এর অ্যান্সার, অতীব ভয়ানক, যা প্রশাসনিক দৃষ্টিভঙ্গি পাল্টাতে বাধ্য করে। নেক্সট, বলবনের মূল লক্ষ্য কী ছিল? অ্যান্সার, রাজকীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা ও কেন্দ্রীকরণ। তো এই ছিল দাস বংশ সম্পর্কে বেশ কিছু এসকিউ প্রশ্ন উত্তর।